নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর শুরুতে যেরকমটা বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটনটা প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ধরনের আলোচনায় আসুন, আমরা একসঙ্গে কিছু জিনিস ঠিক করি, একসঙ্গে কিছু বিষয় ঠিক করি, জানি আমরা আলোচনা করতে পারি। আর আমরা এখন বেশ কিছুদিন, যেহেতু নির্বাচন সামনে, আমরা কিছু জিরো আওয়ার বাড়াচ্ছি। আজকের জিরো আওয়ারে মুখোমুখি অরিত্র আছে, দেখবেন। আগামীকালের জিরো আওয়ারে সিপিআইএম এর লিবারেশনের জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য মুখোমুখি আছে, দেখবেন। তারপরের দিনও খুব ইন্টারেস্টিং একটা প্যানেল তৈরি হচ্ছে, জানিয়ে দেব। তো যাই হোক, শুরু করছি আজকের মতামত, এবং আজকের শীর্ষক ট্রাম্প সাহেবের অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আজ বাংলার নির্বাচন নিয়ে নয়, আসলে এক উন্মাদ ট্রাম্প এখন নিজের মুখ বাঁচাতে পালাচ্ছেন ভস্মাসুরের মতন। পেছনে পেছনে শিব তাড়া করেছিল না ভস্মাসুরকে, মাথায় হাত দিলেই পুড়ে যাবে, তো ভস্মাসুরের মতন পালাচ্ছেন। তার ঔদ্ধত্য শেষ। তিনি পাকিস্তানকে ধরেও একটা মুখ রক্ষার চেষ্টা চালাচ্ছেন। সেটা এতটাই মজার যে আজ সেটা নিয়ে মতামত দেব বলেই ভেবেছি। মজার বলছি, ঘটনাটা এই দিক থেকে মজার, অন্য দিক থেকে সারা বিশ্বে যে সংকট, সেটা কিন্তু মজার নয়, সেটা একেবারে আলাদা। আচ্ছা বলুন তো, ন্যাড়া বেলতলায় যায় কবার? এমনিতে তো একবার গেলেই আর যাবার কথা নয়, কিন্তু আমেরিকা বেলতলায় বারবার যায়, আবারও যাবে। সেই কবে কিউবাতে হাত পুড়িয়েছে, হাত মুখ সব পুড়িয়েছে, ভিয়েতনামে হাত পুড়িয়েছে, আফগানিস্তানে, ইরাকে, আবার তেনাদের নতুন করে হাত মুখ পোড়ানোর জন্য ইরান আক্রমণ করার ইচ্ছে হলো। হ্যাঁ, সেই দেশ যা এক বিশাল প্রজ্ঞার জ্ঞানের ভিতের ওপরে গড়ে উঠেছে, সেই দেশ যাদের রয়েছে এক বিশাল তেলের ভাণ্ডার, দুই রয়েছে এক স্ট্র্যাটেজিক অস্ত্র, হরমুজ প্রণালীর ওপরে দখল। হ্যাঁ, এটাও ঘটনা যে সেই দেশের যাবতীয় বিষয়, যাবতীয় সিস্টেমটাকে দখল করেছে এক ধরনের মৌলবাদ, এটা ঘটনা। কিন্তু সেই মৌলবাদের বিরুদ্ধে যখন দেশের মধ্যে লড়াই হচ্ছে, সেই লড়াইটার বদলে যখন বিদেশ থেকে, যখন একটা অন্য দেশ সেখানে বোমা ফেলে, মিসাইল চালায়, তখন সেই দেশে আর কোনো বিভেদ আমরা দেখতে পাচ্ছি না। সেই দেশের অভ্যন্তরে আর কোনো বিভেদ নেই। তারা একসঙ্গে দেশ রক্ষার জন্য নেমে পড়েছেন। এই যে দুটো অস্ত্র, এক হচ্ছে গিয়ে তাদের বিশাল তেলের ভাণ্ডার, আর দুই হচ্ছে গিয়ে একটা ভৌগোলিক অবস্থান, হরমুজ প্রণালী তাদের দখলে। কেবল এই দুটোর জোরেই ওনারা সারা বিশ্বে ভূমিকম্প এনে দিয়েছেন। বাজার হু হু করে নামছে, তেল বা তার বাই প্রোডাক্টের দাম বাড়ছে। আপনি বাসেই চড়ুন আর ফাইন ডাইনিং রেস্তোরাঁতেই যান, ইরান আপনার পিছু নিয়েছে। হ্যাঁ, কমার্শিয়াল গ্যাসের দাম মোদিজি এই ভোটের মুখেও তাকে বাড়াতে হয়েছে, 280 টাকার মতন বেড়েছে। ডোমেস্টিক গ্যাস 60 টাকার মতন বেড়েছে। পেট্রোল ডিজেলের কোনো রকমে ভোটের জন্য, মুখ রক্ষার জন্য মোদিজি ওই এক্সাইজ ডিউটি কেটে একটু ঠেকনা দিচ্ছেন। আপনি লিখে নিন, যদি এর মধ্যে না বাড়াতে হয়, নির্বাচন যেদিন শেষ হবে সেদিনে বাড়াতে হবে। তো যাই হোক, এই যে সারা পৃথিবী জুড়ে অবস্থা, সেই ঠেলার নাম যে বাবাজি, সেটা বুঝতে পেরেছেন আমাদের ট্রাম্প সাহেব। বুঝতে পেরেছেন, হাত তো পুড়েছে, মুখও পুড়বে এবার। এখন তিনি মুখ না পুড়িয়ে যাতে কেটে পড়া যায় তার চেষ্টা করছেন, নানান বিবৃতি দিচ্ছেন, শুনুন। We're negotiating with them right now. They've been, again, we have had regime change. Now, regime change was not one of the things I had as a goal. I had one goal. They will have no nuclear weapon. And that goal has been attained. They will not have nuclear weapons. But we're finishing the job, and I think within maybe 2 weeks, maybe a couple of days longer to do the job. But we want to knock out every single thing they have. Now, it's possible that we'll make a deal before that, because we'll hit bridges, and we've hit some. We'll hit some bridges. We've got a couple of nice bridges in mind. But if they come to the table, that'll be good. হ্যাঁ, উনি বলছেন রেজিম নাকি চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে, মানে ওনার ইচ্ছে হলো বলে দিলেন। তো রেজিম চেঞ্জ যদি হয়েছে, তাহলে তার সঙ্গে বসে আলোচনা করুন। আলোচনা করছেন না তো। তারপর বলছেন নাকি সেটা নাকি টার্গেটই ছিল না, মানে রেজিম চেঞ্জ ওয়াজ নট আওয়ার টার্গেট।
তাহলে টার্গেটটা কি ছিল? টার্গেট ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কারখানাগুলো গুঁড়িয়ে দেবার। সেটা নাকি তারা ওই গতকাল যে হচ্ছে গিয়ে বোমা ফেলে সেগুলোকে সব শেষ করে দিয়েছে। আর মজার কথা হচ্ছে, যাদের মনে আছে তারা হাসবেন, কারণ সেই কবে গত বছরে ওই বাংকার ব্লাস্টার ছুড়ে তিনি এই দাবি করেছিলেন যে এখানে পরমাণু বোমা সব শেষ হয়ে গেল, সেই জন্য আমরা থেমে যাচ্ছি। তো তাহলে সেদিনকে কি বলেছিলেন, আজকে কি বলছেন? আসলে 2026 সালের শুরুর দিনগুলো থেকেই পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে একটা প্রলয়ঙ্করী পরিবর্তনের সূচনা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক 31-32 দিনে পড়ে গেল। ইরান আমেরিকার মধ্যে দশকের পর দশক ধরে চলা একটা ঠান্ডা লড়াই, আর সেটা আস্তে আস্তে প্রকাশ্য হয়েছে, আর একটা বিধ্বংসী যুদ্ধ বদলে দিয়েছে সমস্ত কিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা। কতবার ধ্বংস করবেন কে জানে, কিন্তু বলেছিলেন দেশটাকে নৌবাহিনী দেশটা নিঃশেষ করে দেওয়া, আর তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে চিরতরে নিষ্ক্রিয় করে দেওয়া। কিন্তু সবাই জানে এগুলো হচ্ছে কথার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ট্রাম্প সাহেব আসলে চাইছিলেন বা চান ইরানে এক পুতুল সরকার বসাতে, ইরান, চীন, রাশিয়া যে ঐক্য গড়ে উঠেছে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা হিসেবে ইরানের সরকারকে কন্ট্রোল করতে। আর আমেরিকার যুদ্ধ মানেই তো আমেরিকার স্বার্থ, তেল থাকলেই তার দখলদারি, এসব তো সবাই জানে। তবে যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পরিস্থিতি যতটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে বলে হোয়াইট হাউস মনে করেছিল, বাস্তব তার চেয়ে অনেক বেশি জটিল। ইরান কেবল তার প্রচলিত সামরিক শক্তি দিয়ে লড়ছে না, কেবল ব্যালিস্টিক মিসাইল আর কিছু মিসাইল, কিছু ড্রোন, এগুলো নয়, বরং তারা তাদের ভৌগোলিক সুবিধে, স্ট্র্যাটেজিক লোকেশন আর বিশ্ব অর্থনীতির অত্যন্ত সংবেদনশীল পয়েন্টগুলোকে সামনে রেখে একটা নতুন ধরনের মরণপণ লড়াই শুরু করে দিয়েছে। ইরান তার নতুন সামরিক অর্থনৈতিক সামর্থ্য নিয়ে এই যুদ্ধে টিকে থাকার কৌশলে কিন্তু সফল। একবার ভাবুন, হরমুজ প্রণালী, আচ্ছা এই ব্যাপারটাও পরে আসছি, কীভাবে তারা তাদের যে এত যে যোগান দরকার টাকার, সেভাবে কীভাবে মেটাচ্ছেন পরে বলছি। তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে হরমুজ প্রণালী তাদের বিশাল তেলের ভাণ্ডার বিশ্ব অর্থনীতির ওপরে যে প্রচণ্ড চাপ তৈরি করেছে, সেটাই যুদ্ধকে অনেক দিন ধরে টেনে নিয়ে যাওয়ার শক্তি যোগাবে। একদিকে দেশের ভেতরে ইরানের সাধারণ মানুষ এখন কোনো রাজনৈতিক বিভেদের মধ্যে নেই, আগেই বলছিলাম, বরং দেশ রক্ষার লড়াই ঐক্যবদ্ধ। অন্যদিকে আমেরিকার খোদ নিউ ইয়র্কের মতন প্রধান শহরগুলোতে যুদ্ধের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষের বিশাল জমায়েত। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্লোগান ট্রাম্পের ওপরে এক অভাবনীয় চাপ তৈরি করেছে। যুদ্ধের অর্থনৈতিক খরচ, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার ঘায়ে প্রায় পাগল ট্রাম্প এখন এক সম্মানজনক গ্লোরিয়াস রিট্রিটের পথ খুঁজছেন। মানে পতলি গলি সে নিকলনা হ্যাঁ, তার পদ্ধতিটা কী হবে সেটা বার করছেন। আর তার মধ্যে 31 মার্চ ভোররাতে ইরানের ইস্পাহান শহরে আমেরিকার চালানো বিমান হামলা যুদ্ধকে আর একটা বিপজ্জনক মোড়ে এনে দাঁড় করিয়েছে। এই বোমা ফেলাটা এরকমও হতে পারে যে আমরা ছারখার করে দিলাম, এবারে চলে যাচ্ছি, হতে পারে। হ্যাঁ, উনি সেরকম ইঙ্গিতও দিয়েছেন। গত বছর জুনে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা করেছিলেন ওনারা, গত বছর জুনে, মনে আছে যাদের, এবং বলেছিলেন পরমাণু সব ধ্বংস করে দিলেন। তো এটা ছিল ইরানের পরমাণু সামরিক কাঠামোর উপরে সবচেয়ে বড় আঘাত। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে আমেরিকান ফাইটার জেটগুলো ইস্পাহানের এক সামরিক অস্ত্রাগার, আমেরিকার মতে সম্ভাব্য পরমাণু ঘাঁটি আবার লক্ষ্য করে 900 কেজি ওজনের 5টা বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে। এই হামলার পরে ইস্পাহান শহর বিস্ফোরণে কেঁপে উঠেছে, সেকেন্ডারি বিস্ফোরণগুলো আরও হয়েছে, ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকে দেখা যাচ্ছে, সেসব ভিডিও সামনে এসছে। মাথায় রাখুন, ইস্পাহান শহরটা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কেবল তাদের পরমাণু জ্বালানি গবেষণা কেন্দ্র নয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের বিশাল অস্ত্র ভাণ্ডার এখানেই আছে, ফাইটার প্লেন তৈরির কারখানাও এখানে আছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে এই হামলা দিয়ে নাকি ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সমস্ত পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। তবে এর ক্ষয়ক্ষতি নিয়ে ইরান কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কেবল জানা যাচ্ছে যে ওই অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা আছে, যেটা গত বছরের জুনেও শোনা গিয়েছিল। বিশ্বের মোট অপরিশোধিত তেলের 1/5 1/5
আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যেটা এলএনজি বলা হয়, এটার বিরাট অংশ ওই সরু হরমুজ জলপথ দিয়ে যাতায়াত করে। যুদ্ধের শুরু থেকে ইরান এই প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছিল। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য, এটা একটা সারা বিশ্ব জুড়ে এরা এ ধরনের কিছু খবর দেয়। তারা বলছেন গত বছরের তুলনায় এই পথে জাহাজ চলাচল 95% বেশি কমে গেছে, অর্থাৎ 100টা জাহাজের মধ্যে 5টা জাহাজ যাচ্ছে। ইরানের মধ্যেই হরমুজ প্রণালী ব্যবস্থাপনা পরিকল্পনা, আমি যেটা আগে বলছিলাম, ওনারা একটা বিল এনেছেন। আপনি ভাবুন, ট্রাম্প করছেন, কংগ্রেসকে ফেস করছেন না, কিন্তু ট্রাম্প এক ধরনের অর্ডার দিয়ে দিচ্ছেন। ইরান এই ধ্বংসের মধ্যে তারা একটা আইন আনলো, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা পরিকল্পনা, পার্লামেন্টে অনুমোদন করালো। এই পরিকল্পনা বলছে যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটা জাহাজকে ইরানকে নির্দিষ্ট হারে টোল কর দিতে হবে, সবাইকে দিতে হবে, এমন নয় কোনো দেশকে বাদ দেবে। তাও আবার ইরানি রিয়ালে দিতে হবে, ডলার ফলার চাই না, রিয়ালে দাও। আর এই নতুন নিয়ম বলছে আমেরিকা, ইসরায়েল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থনকারী যে কোনো দেশের জাহাজের জন্য এই পথ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফলে বাজারে জ্বালানি তেলের দাম বাড়বে। ব্রেড ক্রুডের দাম ব্যারেল প্রতি $115 পার করেছে, খুব শিগগির এটা $150 পৌঁছবে। ইরানের এই হাতে মারতে না পেরে ভাতে মারার কায়দাটা বিশ্ব অর্থনীতিতে একটা দীর্ঘস্থায়ী মন্দার আগাম ইশারা দিচ্ছে। এপিক ফিউরি শুরু করার সময় ট্রাম্প দাবি করেছিলেন যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে, কিন্তু 1 মাস পার হয়ে গেছে, 32 দিন, যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না। উল্টে প্রতি মুহূর্তে আমেরিকার অর্থনৈতিক ক্ষতি বেড়ে চলেছে। তথ্য বলছে এই যুদ্ধে আমেরিকার প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $1 বিলিয়ন। ভারতীয় মুদ্রায় খরচের পরিমাণ হচ্ছে গিয়ে প্রতিদিন 8,455 কোটি টাকা, প্রতি সেকেন্ডে 9.6 লক্ষ টাকা। মানে আমি যতক্ষণে কথাটা বললাম ততক্ষণে 20 সেকেন্ডে কত লক্ষ টাকা বয়ে গেছে ভাবুন একবার। এখনো পর্যন্ত এই যুদ্ধের মোট খরচ নাকি 3.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা সরাসরি মার্কিন ট্যাক্সপেয়ারদের পকেট থেকে যাচ্ছে। কেবল নগদ অর্থ নয়, সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি ট্রাম্প প্রশাসনের একটা বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় আমেরিকার অন্তত 1 ডজন MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়ে গেছে, যার প্রতিটার মূল্য $30 মিলিয়ন। 31শে মার্চ একটা রিপোর্ট বলছে সৌদি আরবের একটা ঘাঁটিতে ইরানের হামলায় $300 মিলিয়ন মূল্যের একটা মার্কিন E-3 সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রশাসন এই ক্ষতি স্বীকার প্রকাশ্যে না করলেও পেন্টাগনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিশাল ব্যয়ের উল্টো দিকে আমেরিকার হাতে এখনো পেন্সিল ছাড়া কিছুই নেই, সেটা আমেরিকানরা, এমনকি ট্রাম্প ভক্তরাও বুঝতে পারছেন। অন্যদিকে ইরান, সেখানে তাদের শীর্ষ নেতাদের হত্যা বা লাগাতার হামলার পরে জনগণের মধ্যে কোনো বিদ্রোহ দেখা যায়নি। তারা বর্তমান নেতৃত্বকে দেশ রক্ষার প্রতীক হিসেবে গ্রহণ করে শপথ নিচ্ছে। ইরানের বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো অসম্মানের চুক্তিতে যাবে না, প্রয়োজনে তারা শেষ পর্যন্ত লড়াই করবে। অন্যদিকে আমেরিকার ছবি একেবারে আলাদা। 28 মার্চ আমেরিকার 3100টার বেশি জায়গায় গোটা আমেরিকায় নো কিংস স্লোগানে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, রাস্তায় 9 লক্ষ মানুষ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, যা আমেরিকার ইতিহাসে অন্যতম বৃহত্তম বিক্ষোভ। মানে ভিয়েতনামের পরে এই জিনিস আর দেখা যায়। তারা বলছেন ট্রাম্পের এই যুদ্ধ কেবল তার ব্যক্তিগত ইগো আর সাম্রাজ্যবাদী স্বার্থের বহিঃপ্রকাশ। বার্নি স্যান্ডার্স, রবার্ট ডি নিরোর মতো অত বড় অভিনেতা, তারা এই আন্দোলনের সঙ্গে আছেন। এই অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ট্রাম্পকে যুদ্ধের কৌশল পরিবর্তন করতে বাধ্য করছে। এসবের মধ্যে আবার একটা নতুন বিপদের খবর, ইরানের রেভলিউশনারি গার্ডের দেওয়া 18টা মার্কিন প্রযুক্তি বাণিজ্যিক কোম্পানিকে ধ্বংস করার হুমকি দিয়েছে তারা। এই তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, মেটা, অ্যামাজন, এনভিডিয়া, টেসলা, বোয়িংয়ের মতন বিশ্বসেরা কোম্পানিগুলো। কোথায় রয়েছে? পাশাপাশি জায়গায়। ইরানের দাবি এই কোম্পানিগুলো তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টার ব্যবহার করে মার্কিন ইসরায়েলি সামরিক বাহিনীকে ইরানি নেতাদের অবস্থান চিহ্নিত করতে সাহায্য করছে এবং গুপ্ত হত্যা চালাতে সাহায্য করছে। অতএব ওই IRGC
তারা ঘোষণা করেছে যে 1 এপ্রিল রাত 8টা থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত এই সমস্ত কোম্পানিগুলোর অফিস পরিকাঠামোয় তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে তাদেরকে আঘাত করবে। ভাবুন একবার, এর আগে আমাজনের 2টো ডেটা সেন্টারে ড্রোন হামলা হয়, এই হুমকিকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই, সেটা আজকে থেকেই শুরু হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের দুবাই বা রিয়াদের মতন শহরে এই কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এখন চরম হুমকির মুখে পড়েছে। আর এই কোম্পানিগুলো একটা বোমা পড়লে, একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হলে গোটা পৃথিবীর অর্থনীতি টলতে শুরু করবে। 31শে মার্চ দুবাই বন্দরে কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমি, সেখানে ইরানের ড্রোন হামলা যুদ্ধের যে সাংঘাতিক একটা অবস্থা, জাহাজটা কয়েক মিলিয়ন ব্যারেল তেল বহন করত, হামলার পরে জ্বলছে, এখনো ধোঁয়া বার হচ্ছে। ইরান এই হামলা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা কেবল হরমুজ প্রণালী বন্ধ করে ক্ষান্ত হবে না, মধ্যপ্রাচ্যের প্রতিটা তেল সরবরাহ কেন্দ্র পরিশোধনাগারকে তারা অচল করে দিতে পারে। এবং আরও বড় ব্যাপার আছে, এই যে মধ্যপ্রাচ্যের এই সমস্ত ছোট ছোট দেশগুলোতে জল নেই, কারণ এদের তো কোনো সেরকম নদী নেই, এরা জল শোধনাগার তৈরি করেছে, সমুদ্রের জল এনে শোধন করে সেটাকে খাবার পানীয় জল হিসেবে করে। ইরান বলছে আমরা এবারে জল শোধনাগারে অ্যাটাক করব, তোমরা আমাদের শহরে অ্যাটাক করছো, আমরা ওটা করবো। সাংঘাতিক ব্যাপার। 2026 সালের এই কনফ্লিক্ট কেবল ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ নয়, এটা বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের এক স্পষ্ট সংকেত। আমেরিকা ভাবছে আমি এত দূরে রয়েছি, আমাকে তো অ্যাটাক করতে পারবে না, আমি বোমা ফেলে যাব। এবার ও বলছে যে ঠিক আছে, আমার চারপাশে যে আমেরিকান কোম্পানি আছে সেগুলোকে শেষ করব, আমার চারপাশে যে আমেরিকান স্টুজ সরকার, আমেরিকার পাপেট সরকার রয়েছে, সেখানে আমি বোমা ফেলবো। এবারে কি করবি কর। ইরান তার সীমিত সামরিক সম্পদ নিয়ে যেভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পেরেছে, নিজেদের মানে এবারে হয় এদের বাঁচাও, আর না হলে তুমি বোমা বন্ধ কর, প্রভাবিত করতে পেরেছে, সেটা আধুনিক সমরবিদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এভাবে যুদ্ধ এর আগে হয়নি। আমেরিকা একটা বোমা ফেলার আগে ভাবছে রিয়াদে কী হবে, কাতারে কী হবে, বাহরিনে কী হবে। লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র নয়, মানে সেটা কিছু করতে পারছে না। ভৌগোলিক অবস্থান আর দেশের সম্পদ সেটাই হাতিয়ার হিসেবে সামনে এসে দাঁড়াচ্ছে, আর তা প্রচলিত সামরিক শক্তির চেয়ে অনেক বেশি সময় অনেক বেশি কার্যকর হচ্ছে। এদিকে বিপদ কি একটা, এতদিনের বন্ধুরা এখন বেসুরো গাইছে। এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকেই আমেরিকার দীর্ঘদিনের বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে, বিশেষ করে স্পেনের অবস্থান ট্রাম্প প্রশাসনকে বড় ধাক্কা দিয়েছে। স্পেন প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সাফ জানিয়ে দিয়েছেন যে আমেরিকাকে এই অবৈধ যুদ্ধকে তারা সমর্থন করছে না, আর স্পেনের আকাশসীমা বা সামরিক ঘাঁটি আমেরিকার যুদ্ধ বিমানকে ব্যবহার করতে দেওয়া হবে না। স্পেন তাদের রোটা মোরন বিমান ঘাঁটি থেকে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোকে সরিয়ে নিতে বলেছে, যাও কেটে পড়ো। স্পেনের এই পথ ফলো করছে ইতালি, তাদের সিসিলিতে অবস্থিত সিগানেলা বিমান ঘাঁটি আমেরিকান বিমানের জন্য তারা বন্ধ করে দিয়েছে। ফ্রান্সের আকাশসীমা ব্যবহার নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করছেন। ভাবুন একবার ট্রাম্পের দশা, এখন পাকিস্তান তাদের ভরসা। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি ট্রাম্প আর ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একটা 15 দফার শান্তি প্রস্তাব পেশ করেছিলেন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই তিনি বলেছেন তারা আমেরিকার কোনো শর্ত মেনে নেবে না যতক্ষণ না আগে তাদের সার্বভৌমত্ব পূর্ববর্তী ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে। মানে ইরান শর্ত দিচ্ছে এখন। ইরানের দাবি হলো আমেরিকার সমস্ত ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে তুলে নাও। হোয়াইট হাউসের ভেতর এখন যুদ্ধ শেষ করার জন্য একটা সম্মানজনক প্রস্থানের, মানে মুখ না পুড়িয়ে পালিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটা করা হচ্ছে। ট্রাম্প তার ইনার সার্কেলে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে যে এবারে চলো পালাই, লড়েছি যথেষ্ট। কিন্তু তিনি এমনভাবে যুদ্ধ শেষ করতে চান যাতে বিশ্ববাসীর কাছে মনে হয় যে আমেরিকা তার লক্ষ্য পূরণ করেছে। ঠিক এটাকেই বাংলাদেশের মানুষজন বলেন মাইন কা চিপা, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। হাত তো পুড়েছে, মুখ পোড়ানোর জন্য তৈরি থাকুন ট্রাম্প সাহেব। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।